নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে বাংলা মাধ্যমে খবর দেখার যে আঙ্গিক সেটা কিছুটা বদলে দেওয়ার চেষ্টা করব এবং ইতিমধ্যেই আপনাদের আশীর্বাদে সেই জিনিসটাই কিছুটা সফলতা লাভ করেছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। যে জন্য আজকে আপনারা মেন স্ট্রিম টিভি চ্যানেল খবরের কাগজ যারা নবান্নের বিজ্ঞাপন পেয়ে কোনো খবরই করে না, সেখান থেকে শিফট হয়ে ইউটিউব চ্যানেলে শিফট হয়ে গেছে। লাখ লাখ মানুষ আমাদেরকে দেখছেন, কারণ কারণ আমরা আসল খবরটা আপনাদের কাছে দিচ্ছি, যেটা এই বাংলার মেন স্ট্রিম মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেল নবান্নের বিজ্ঞাপনের চাপে দিতে পারছে না। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক খবর করলে তো আর হবে না, এমন খবর করতে হবে যেগুলোতে আপনাদের আগ্রহ আরো বাড়বে। যেমন আজকের খবরটা ভয়ঙ্কর খবর, এবং এই খবরগুলো সাধারণত আমাদের রাজ্যে পলিটিক্যাল খবর এত ঘটে তার তলায় চাপা পড়ে যায়, খবরগুলো ইচ্ছা থাকলেও করতে পারি না। আর তাছাড়া করাও যায় না, কারণ এই খবরগুলো করতে গেলে নিজেকে এতটাই জানতে হয় যে একটা খবর করার সময় আরো তিনটে খবর আমি করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু দেখলাম আজকে পলিটিক্যাল ইভেন্ট কম, সেই ওই একই ব্যাপার চর্বিত চর্বণ, তাই আপনাদের কাছে এই খবরটা নিয়ে আসছি। একটা খবর বললে ভুল হবে, কয়েকটা খবরের একেবারে সমষ্টি, এবং যেটা ভয়ানক খবর। ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর চক্রান্ত শুরু করেছেন ভারতের প্রতি এবং ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ভয়ঙ্কর চক্রান্ত, যে চক্রান্তগুলো আমেরিকান সরকার বারবার বিভিন্ন দেশের সরকারের বিরুদ্ধে করে থাকে। ডোনাল্ড ট্রাম্পের আমলেই আপনারা দেখেছেন ভেনেজুয়েলা, ডোনাল্ড ট্রাম্পের আমলে আপনারা দেখেছেন ইরান, যে ঘটনা এখন ঘটছে চলমান ঘটনা। আপনারা বাংলাদেশের ঘটনা দেখেছেন, কিভাবে একটা নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারকে আমেরিকা রীতিমতো টাকা ছড়িয়ে শেখ হাসিনা নির্বাচিত সরকারটাকে উৎখাত করে ফেলেছিল ছাত্র আন্দোলনের নামে, শেষে বিদ্রোহ ঘোষণা করে একটা সরকারকে উৎখাত। পাকিস্তান ইমরান খানের সরকারকে আমেরিকান গভর্নমেন্ট ঠিক এই একইভাবে টাকা ছড়িয়ে ধ্বংস করেছিল পাকিস্তানের ইমরান খানের সরকারকে, আপনারা জানেন সবটাই। এবারে ডোনাল্ড ট্রাম্প সেই ভয়ঙ্কর খেলাটা শুরু করেছেন ভারতের বিরুদ্ধে। এটা অবশ্য আজকে নতুন ঘটনা নয়, গত 10টা বছর ধরে এই মোদী সরকারের বিরুদ্ধে এই আমেরিকান গভর্নমেন্টের চক্রান্ত চলছে। কিন্তু বিভিন্ন ভাবে যে এই যে ব্যবসা বাণিজ্যের চুক্তি বা আন্তঃরাষ্ট্রীয় চুক্তি বা যে চুক্তিগুলো থাকে, তার জন্য অনেক সময় চুপ করে থাকতে বাধ্য হয়। ইন্টারন্যাশনাল ব্যাপার কিছু থাকে, জিও পলিটিক্সের ব্যাপার কিছু থাকে। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে ঠিক গত বছরের মাঝামাঝি থেকে এই বছরে ভয়ঙ্কর কাণ্ড। কেন এই প্রতিবেদন আজকে আমি করছি? একটা খবর আপনাদের প্রত্যেকের চোখে নিশ্চয়ই পড়েছে, যদিও বাংলা মিডিয়া এটা সেরকম ভাবে কভার করেনি, ওই 1-2 লাইন লিখে ছেড়ে দিয়েছে। কিন্তু ন্যাশনাল মিডিয়া যদি আপনারা ফলো করেন, হিন্দি বা ইংরেজি চ্যানেলগুলো, প্রত্যেকে এই খবরটা করেছে। কি খবর? ভালো করে শুনবেন, কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, এবং কোন ঘটনাগুলোর সঙ্গে এই ঘটনা জুড়তে চাইছি। ভালো করে বুঝুন, এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। আমি আপনি সাধারণ মানুষ, এই বাংলার সাধারণ মানুষও যদি ঘটনাগুলো দেখেন, তাহলেও অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, যেগুলো এই বাংলার মিডিয়া দেখাতে চায় না। মার্চের 13, জাস্ট কদিন আগে, মার্চের 13 আমরা দেখলাম একেবারে কলকাতা, লখনৌ এবং দিল্লি, ভারতের 3টে এয়ারপোর্ট থেকে, দিল্লি এয়ারপোর্ট, লখনৌ এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট থেকে প্রায় 7 জন বিদেশিকে গ্রেপ্তার করা হলো। একসঙ্গে 3টে এয়ারপোর্ট থেকে একই দিনে 7 জন বিদেশিকে গ্রেপ্তার করা মানে কোথা থেকে একটা টিপস এসছে। টিপস মানে খবর। কি খবর? কাদেরকে গ্রেপ্তার করা হলো? 7 জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এই 3টে এয়ারপোর্ট থেকে। নামও মোটামুটি পেয়ে গেছি, নামটা গুরুত্বপূর্ণ নয়, এই নামগুলো আমি আপনাদের বলতেও পারি। ভ্যান ডাইক, ম্যাক্সিম হনরোগ, পেট্রো হুবরা, বিভিন্ন নাম আছে, নামটা ইম্পর্টেন্ট না। এর মধ্যে দেখা গেল এই ভ্যান ডাইক বলে একজন রয়েছে, আমেরিকান সিটিজেন। তার পেশা কি? সে হচ্ছে মার্সেনারি, মানে কি? ভাড়াটে সৈন্য। অর্থাৎ এরা বিভিন্ন জায়গায় একেবারে কোম্পানি খুলে ফেলে এবং যে যে দেশে সৈন্যকে হায়ার করে সেই সব দেশে সেই সব বিদ্রোহী মুভমেন্ট গুলোকে এরা সৈন্য দিয়ে সাহায্য করে, মার্সেনারি। ভ্যান ডাইক, এই ভ্যান ডাইক এবং তার সঙ্গে 6 জন ইউক্রেনিয়ান ন্যাশনালিস্ট এনআইএর হাতে গ্রেপ্তার হয়ে গেছে। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি একটা নির্দিষ্ট খবরের ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করলো মার্চ 13, এবং এদিকে মার্চ 27 অব্দি এনআইএর কাস্টাডিতে রাখা হবে বলে দিল্লির কোর্ট অর্ডার দিয়ে দিল। তো 7 জন বিদেশি অ্যারেস্ট হয়েছে। কি এমন খবর? হতেই পারে মাঝে মাঝে তো বিদেশিরা অ্যারেস্ট হয়। আসল খবর কি? আমেরিকান সিটিজেন যাকে অ্যারেস্ট করা হয়েছে, এই ভ্যান ডাইক, এ আবার
মার্সেনারি এবং বিভিন্ন জায়গায় লিবিয়া, সুদান, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় সরকার বিরোধী কাজে এ সাহায্য করে। কোথাও বিদ্রোহীদের সাহায্য করে, কোথাও ছাত্র আন্দোলনের সাহায্য করে, সবসময় সরকার বিরোধী কাজে এই ভ্যান ডাইক সাহায্য করে। পরবর্তীকালে যেটা জানা গেল, একেবারে যার কোনো তথ্য প্রমাণ নেই, যে রাশিয়ান গভর্নমেন্ট, রাশিয়ান যে গুপ্তচর সংস্থা, তাদের কাছ থেকে টিপস এসেছিল ভারতের গুপ্তচর সংস্থার কাছে। অজিত দোভালের কাছে ডাইরেক্ট টিপস এসেছিল এই আমেরিকান এবং ইউক্রেনিয়ান ন্যাশনালিস্টদের বিরুদ্ধে, এবং এই জন্য এই মার্চ 13 একই দিনে দিল্লি, লখনৌ, কলকাতা থেকে এই 7 জনকে ধরা হয়েছে। এদিকে 27 তারিখ অব্দি এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। পরবর্তীকালে চেক করে জানা গেল যে এই যে ভ্যান ডাইক ভারতের সৈন্য, মার্সেনারি, এ বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং এর আমেরিকাতে এর নাম রয়েছে, এবং এ বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন দেশে এই ধরনের কাজকর্মগুলো করে। কখনো সে ডকুমেন্টারি ফিল্ম মেকার হয়ে যায়, কখনো সিকিউরিটি অ্যানালিস্ট হয়ে যায়, কখনো জার্নালিস্ট হয়ে যায়, কখনো ওয়্যার করেসপন্ডেন্ট, যুদ্ধের সাংবাদিক হয়ে যায়। বিভিন্নভাবে একটা সেট নিয়ে গোপন ভাবে বিভিন্ন দেশে অপারেট করে। এবার কোথায় অপারেট করতে গিয়ে ধরা পড়লো? এবারে অপারেট করতে গিয়েছিল মিজোরাম, মণিপুর এবং পাশের দেশ মায়ানমারে। এবং যেটুকু দেখতে পাচ্ছি, এই যে মিজোরাম, এদের মুখ্যমন্ত্রী লালদুহামা অ্যাসেম্বলিতে, রাজ্য বিধানসভায় জানিয়েছিল মার্চ 2025 যে 200 বিদেশি মিজোরামে ঢুকেছিল জুন থেকে ডিসেম্বরের মধ্যে 2024। এদের তাদের মধ্যে অনেক কি আর খুঁজে পাওয়া যায়নি। এরা ইললিগালি মায়ানমার চলে গেছে, মায়ানমারে যে বিদ্রোহী আছে তাদেরকে ট্রেনিং দিতে। জানা যাচ্ছে এই এদেরকে গ্রেপ্তার করার পর এদের কাছ থেকে ভয়ঙ্কর রকমের যুদ্ধের অস্ত্র, ড্রোন উদ্ধার করা আছে। কাদেরকে ড্রোন দিয়ে তারা সাহায্য করছিল? 3টে মেজর থিওরিজ উঠে এসছে এই 7 জনকে গ্রেপ্তার করার পর। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মিজোরাম, মণিপুর এবং পার্শ্ববর্তী দেশ মায়ানমারে যে সমস্ত বিদ্রোহীরা আছে, এরা এদেরকে সাহায্য করছে মার্সেনারি দিয়ে, অস্ত্র দিয়ে, ড্রোন দিয়ে। ভারতের বিরুদ্ধে এমন একটা প্রাথমিক তদন্তে উঠে এসছে। আবার বলছি, এনআইএ এর তরফ থেকে, সিকিউরিটিজের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে কিচ্ছু বলা হয়নি। যেটুকু ন্যাশনাল মিডিয়া খবর করেছে আমি শুধু সেইটুকুই বলার চেষ্টা করছি। ন্যাশনাল মিডিয়া, হিন্দি মিডিয়াগুলো এবং ইংলিশ মিডিয়াগুলো খবর করেছে। এবং এরা কেন সাহায্য করছে? এই যে ভ্যান ডাইক, এ আগে পাকিস্তানেও নাকি গেছে, বাংলাদেশেও নাকি গেছে। অর্থাৎ এই বাংলাদেশে হাসিনা সরকারকে উচ্ছেদ করার পেছনে এবং সম্ভবত পাকিস্তানে ইমরান খানের সরকারকে উচ্ছেদ করার পেছনেও এই ভ্যান ডাইকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এদিকে স্পন্সর করে সিআইএ, আমেরিকার যে গোয়েন্দা সংস্থা, এবং আমেরিকান গভর্নমেন্ট, কিন্তু নামে নয়, একেবারে বেনামে। ধরা পড়লে এরা কাউকে চেনেও না। সিআইএ এবং আমেরিকা এদিকে স্পন্সর করছে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। এবং এরা আমরা দেখলাম যে এই 6 জনকে অ্যারেস্ট করা হলো। একজন আমেরিকান, 6 জন ইউক্রেনিয়ান নাগরিক কনস্পিরেসি করছে। এনআইএর তরফ থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে এরা আসামের গুয়াহাটিতে গেছে এই ভ্যান ডাইক, এরা মিজোরামে গেছে, এরা মায়ানমারে গেছে উইদাউট এনি একেবারে ডকুমেন্টস, কোনো পেপার ছাড়া, ইললিগালি বর্ডার ক্রস করে। ক্রস বর্ডার টেররিজম এদিকে সাপোর্ট করছে। এরা গুয়াহাটি গিয়ে যারা অ্যান্টি সোশ্যাল তাদের হয়ে কাজ করছে, মিজোরামে যাচ্ছে, মণিপুরে যাচ্ছে এবং মায়ানমার আলাদা দেশে যাচ্ছে। এবং এই যে এরা সবসময় বিদ্রোহীদের কাজে সাহায্য করে, এথনিক আর্মড অর্গানাইজেশনকে এরা সাহায্য করে বিভিন্ন যুদ্ধের অস্ত্র দিয়ে, এবার ড্রোন দিয়ে সাহায্য করার তালে ছিল। মায়ানমার বর্ডার এবং এই চীন হিলস দিয়ে এরা মায়ানমারে ঢোকার তালে ছিল। এবং যেটুকু এখন অব্দি খবর, তার পেছনে কোনো প্রমাণ নেই, যে আমেরিকান গুপ্তচর সংস্থার কাছ থেকে খবর পেয়ে 3টে এয়ারপোর্ট থেকে এদিকে গ্রেপ্তার করা হলো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই মার্সেনারিরা, ইউএস মার্সেনারি এখানে কি করছে? ভারতের বিরুদ্ধে চক্রান্ত চলছে এবং প্রধানমন্ত্রী মোদীকে মারার চক্রান্ত চলছে। এই ঘটনা, যেটা এই মার্চের ঘটনা বললাম, তার আগে আরো একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের চোখ এড়ায়নি। এটা নিয়েও ভারতের ন্যাশনাল মিডিয়াগুলো খবর করেছিল। 31শে আগস্ট 2025, গত বছর, ঢাকার ওয়েস্টিন হোটেলের 808 নম্বর ঘরে আমেরিকান একজন ফার্স্ট স্পেশাল ফোর্স আর্ম ফোর্স কমান্ড এয়ারবর্ন ইন্সপেক্টর জেনারেল টেরেন্স আরভেল জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায়। হঠাৎ করে বাংলাদেশের একটা হোটেলে
আমেরিকার একজন প্রাক্তন আর্ম ফোর্সের মৃতদেহ কেন পাওয়া যাবে প্রশ্ন উঠেছিল। তখনও দেখা গেছিল যে এখানে আমেরিকার যে সমস্ত দূতাবাস আছে, আমেরিকার দূতাবাস এই ঢাকার ওয়েস্টিন হোটেলে গিয়ে সঙ্গে সঙ্গে বডি উদ্ধার করে তার জিনিসপত্র প্যাক করে আমেরিকায় পাঠিয়ে দেয়, যাতে বাংলাদেশ কোন রকমের কোনো তদন্ত করতে না পারে। কিভাবে মারা গেল এই জেনারেল টেরেন্স অরভেল জ্যাকসন? পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুব স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু ইন্টেলিজেন্স কর্তারা বলছেন যে ইন্টেলিজেন্সের লোকেরা যেভাবে মারে, কখনো মদের মধ্যে বিষ মিশিয়ে বা খাবারের মধ্যে বিষ মিশিয়ে, এবং সেই বিষের অস্তিত্ব মারা যাবার কয়েক ঘন্টার মধ্যে ভ্যানিশ হয়ে যায়, সেটা শুধুমাত্র হার্ট অ্যাটাক বা একেবারে স্বাভাবিক মৃত্যু বলে বোঝা যায়। তাই এই আমেরিকান প্রাক্তন স্পেশাল ফোর্সেস কমান্ড ইন্সপেক্টর জেনারেল টেরেন্স আরভেল জ্যাকসনের মৃত্যু স্বাভাবিক মৃত্যু পোস্টমর্টেম উঠে এসেছিল, কিন্তু বাংলাদেশের হোটেলে আমেরিকান একজন স্পেশাল ফোর্সের কমান্ডের মৃতদেহ কেন পাওয়া যাবে, গোটা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠে এসেছিল। এই জেনারেল জ্যাকসন কিন্তু আমেরিকান সেনার কোনো সাধারণ সদস্য ছিল না, কোর গ্রুপের সদস্য ছিল ইন্টেলিজেন্সের। ওয়েস্টিন হোটেলে উঠেছিলেন, তার যন্ত্রপাতি, ব্যাগপত্র, 3টে সুটকেস কেউ দেখতে পায়নি। বাংলাদেশের পুলিশকে পাত্তা না দিয়ে আমেরিকান দূতাবাস পুরো তুলে নিয়ে চলে গেছিল। এরপরে এটার সঙ্গে কানেক্ট করুন, 6 মাস ধরে এই লোকটা বাংলাদেশে কি করছিল। ঠিক তার পরের দিন 31শে আগস্ট যে লোকটা মারা গেল, ঠিক তার পরের দিন 1 সেপ্টেম্বর কি ঘটনা দেখলেন আপনারা? চীনের তিয়ানজিনে এসিও সামিট, এবং সেখানে হোটেল থেকে বেরোবার পর নরেন্দ্র মোদী কি জন্য অপেক্ষা করছিলেন? তার নির্দিষ্ট গাড়িতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 10 থেকে 15 মিনিট তিনি মোদির জন্য অপেক্ষা করছিলেন। মোদি বেরোনোর পরে তাকে সঙ্গে সঙ্গে নিজের গাড়িতে তুলে নিলেন, মোদির গাড়িতে যেতে দিলেন না, নিজের গাড়িতে তুলে নিলেন। 15 মিনিট মোদির জন্য অপেক্ষা করলেন। তারপর সেই গাড়ি যেখানে এই এসসিও সামিট হচ্ছিল তিয়ানজিনের যে হোটেলে, সেই হোটেলের দিকে গেলেন। হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেল থেকে নামলেন না, আরো প্রায় 45 মিনিট মোদির সঙ্গে গাড়িতে কাটালেন। তারপরে আমরা দেখলাম অল ক্লিয়ার খবর আসার পর তারা দুই রাষ্ট্রনায়ক এই এসসিও সামিটে তারা গেলেন। কেন গেলেন, কেন এতক্ষণ দাঁড়িয়ে রইলেন পুতিন মোদির জন্য 15 মিনিট, কেউ জানে না। পরে পুতিন বলেছিলেন মোদির সঙ্গে আমি আমার বন্ধু, আমি একটু গল্প করতে চেয়েছিলাম, তাই 15 মিনিট দাঁড়িয়েছিলাম। ভারতের প্রধানমন্ত্রীর জন্য রাশিয়ান প্রেসিডেন্ট 15 মিনিট গাড়িতে চলে দাঁড়িয়ে থাকছেন, এটা সাধারণত দেখা যায় না। একটা ফোন করলি তো যে আপনি কখন বেরোচ্ছেন। তারপরে ওই গাড়িতে আস্তে আস্তে গাড়িটা গেল, যে হোটেলে এই সামিটটা হচ্ছিল সেখানে দাঁড়া যাওয়ার পরেও আরো 45 মিনিট অপেক্ষা করলেন। কেন? এই ঘটনা কেউ জানে না কেন, কিন্তু যারা খবর হয়েছে ন্যাশনাল মিডিয়াতে তাতে জানা যাচ্ছে যে রাশিয়ান ইন্টেলিজেন্সের কাছ থেকে খবর পাওয়ার পরেই, রাশিয়ান ইন্টেলিজেন্স কেজিবি ছিল আগে আপনারা জানেন, এখন কেজিবি থেকে দুটো সংস্থা হয়েছে, এফএসবি ফেডারেল সিক্রেটস এবং এসবিআর ফরেন ইন্টেলিজেন্স। এই দুজন থেকে খবর এসেছিল একেবারে পুতিনের কাছে, ডোভালের কাছে খবর যায়, এবং যতক্ষণ তিনি সিকিউরিটি চেকিং এ ছিলেন ততক্ষণ এই দুজন গাড়িতেই ছিলেন, মোদি গাড়িতে ছিলেন, পুতিনের গাড়িতে। তারপর তারা সামিটে যান, সেই ছবি সবাই দেখেছে। হঠাৎ করে কেন কোন রকম ঠিক না থাকা সত্ত্বেও পুতিন নিজের গাড়িতে তুলে নেন মোদিকে, 15 মিনিট অপেক্ষা করার পর হোটেলে পৌঁছে গেলেন, সামিট হবে, 45 মিনিট দুই রাষ্ট্রনায়ক ওই গাড়িতেই বসে রইলেন। কবেকার ঘটনা? 1 সেপ্টেম্বরের ঘটনা। ঠিক তার আগের দিন কি হয়েছে বাংলাদেশের হোটেলে? মারা গেছেন আমেরিকান একজন কমান্ডেন্ট। দুটোর ঘটনার কি একেবারে কাকতালীয় নাকি কোনো মিল আছে? আর তারপর এই আমাদের এই মার্চের 13 তারিখের ঘটনা, 7জনকে গ্রেপ্তার করা হলো, এবং এর মধ্যে একজন আমেরিকান নাগরিক, যে আবার মার্সেনারি। হচ্ছে না কি বলুন তো, কি হচ্ছে? ভারতের বিরুদ্ধে কি এরকম একেবারে খুল্লম খুল্লা ষড়যন্ত্র করবে আমেরিকা? প্রথমে তো তেলের দাবি নিয়ে 100% শুল্ক চাপিয়ে দিল, যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না। ভারত কার কাছ থেকে তেল কিনবে না কিনবে সেটা ভারতের ঠিক করা কথা। পরবর্তীকালে তারা ভেনেজুয়েলা দখল করে নিল, ভেনেজুয়েলার রাষ্ট্রনায়ক রাতারাতি সেনা পাঠিয়ে তুলে নিয়ে এলো। তারপর সেই ভেনেজুয়েলার তেল ভারতকে কিনতে বাধ্য করছে। যদিও ভেনেজুয়েলার তেল অনেক কম দামে আমরা পাচ্ছি, সেটা আলাদা কথা, কিন্তু রাশিয়ার কাছে তেল কেনা যদিও ভারত বন্ধ করেনি, ট্রাম্প নিজেই চেঁচিয়ে যাচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। ডিপ স্টেটের খবরদারি আমরা আগেই শুনেছিলাম। টাকা ছড়ানো হয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনেও,
হাজার হাজার কোটি ডলার চড়ানো হয়েছে। ভারতকে যদি ব্যতিব্যস্ত করে তোলা যায়, ভারতবর্ষে মোদী সরকারকে সরিয়ে যদি কোনো একটা পাপ্পু সরকারে বসানো যায়, তাহলে আমেরিকার পোয়া 12। ভারত 150 কোটির দেশ, একটা বড় বাজার। পাকিস্তান একটা বড় বাজার, বাংলাদেশ একটা বড় বাজার। তাই পাকিস্তান এবং বাংলাদেশে তারা একটা পাপ্পু সরকার বসিয়ে রেখেছিল এতদিন। বাংলাদেশে নির্বাচন হয়েছে আপনারা জানেন, তারেক রহমানের সরকার ক্ষমতা এসছে সেটাও আপনারা জানেন, আমাদের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছে সেটাও আপনারা জেনে গেছেন। 5 লক্ষ টন ডিজেল এই মুহূর্তে তাদেরকে বিপদের সময় যুদ্ধের মুহূর্তে দেওয়া হয়েছে সেটাও আপনারা জানেন। তারেক রহমানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো। পাকিস্তানে এখন একেবারে শাহবাজ শরীফ আর আসিফ মুনিরকে দিয়ে পুরো পাপ্পু সরকার চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন। ভারতবর্ষের মাটিতেও এরকম একটা পাপ্পু সরকার চালাতে যায় আমেরিকান সরকার, যেই আসুন না কেন, জো বাইডেনই থাকুক আর ডোনাল্ড ট্রাম্পই থাকুক, আমেরিকান সরকারের নির্দিষ্ট নীতি হচ্ছে ওটাই যে ভারতের মাথাতে একটা পাপ্পু সরকার বসাতে হবে, ভারতের এই 150 কোটির বাজারটাকেও দখল করতে হবে। আর তার জন্য আগে যেটা হতো ডিপ স্টেটের মাধ্যমে টাকা ছড়িয়ে, এখন যেটা হচ্ছে একেবারে খুল্লাম খুল্লা। তবে অজিত দোভালের কাছে সবটাই খবর আছে, তিনি যা করার নিশ্চিত স্টেপ নিচ্ছেন। এবং ভারতকে ঠিক যেমন ভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্ব ছিল, সেই বন্ধু এখন সবচেয়ে বেশি পেছনে ছুরি মারার চেষ্টা করছে, তেমনি ভারতের আরো দুজন বিখ্যাত বন্ধু আছে, ইসরায়েল এবং রাশিয়া, বহুদিনের বন্ধু। ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির সম্পর্ক অত্যন্ত ভালো, আপনারা জানেন। রাশিয়ার পুতিনের সঙ্গে ভারতের সম্পর্ক, মোদির সম্পর্ক অত্যন্ত ভালো, আপনারা জানেন। আর এই দুই দেশের গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের মোসাদ এবং রাশিয়ার এই যে দুটো গোয়েন্দা সংস্থার নামে আমি আপনাদের বললাম, এর সঙ্গে অজিত দোভালের একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে, যেটা ভারতকে সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করছে। কিন্তু আমেরিকার এই দাদাগিরি, এই ভারতের দিকে দৃষ্টি এবং পাকিস্তান এবং বাংলাদেশের মতন ঘটনা এই ভারতে ঘটানোর এই যে চিরাচরিত চক্রান্ত, এর বিরুদ্ধে কি করা যাবে আমি আশা করছি অজিত দোভাল, ভারতের ইন্টেলিজেন্স এবং মোদী সরকার নিশ্চয়ই খতিয়ে দেখছে। এই যে গল্প, এই যে ঘটনা, গল্পই বটে, কারণ এগুলোর কোনো তথ্য প্রমাণ নেই, কোনো সরকার এগুলো কখনো কোনো স্বীকার করবে না, শুধু ঘটনার পরম্পরাগুলো আমি আপনাদের বললাম। কিভাবে ইউএস মার্সেনারিরা এই ভারতে এসে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যারা জঙ্গি সংগঠন অপারেট করছে তাদেরকে খেপিয়ে তুলছে, তাদেরকে আর্মস দিচ্ছে, তাদেরকে ড্রোন দিচ্ছে। শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্য নয়, ভারতের পার্শ্ববর্তী মায়ানমারে যাচ্ছে এবং সেখান থেকেও বিদ্রোহীদের ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। এই হচ্ছে এখন সাম্প্রতিকতম অবস্থা। এইসব ঘটনা বাংলার কোনো মিডিয়া, বাংলার কোনো বিখ্যাত সাংবাদিক আপনাদের দেখাবে না। ন্যাশনাল মিডিয়াতে খবর হয়েছে, হিন্দি চ্যানেলগুলো এবং ইংরাজি চ্যানেলগুলো এই ধরনের ঘটনাগুলো তুলে ধরে। আমি আপনাদের এই ধরনের কিছু ঝলক দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই দ্য নিউজ বাংলার কমেন্টে জানাবেন, তাহলে এই পশ্চিমবঙ্গের দুর্নীতি এবং রাজনীতি থেকে বেরিয়ে এই রকমের খবর আমি আপনাদের আরো দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা, ভারতে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।